নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা শূদ্রা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। গ্রামের ও প্রান্তে মা মেয়ে একটি ঝুপড়িতে থাকে। মেয়ে জঙ্গল থেকে পাতা টাতা কুড়িয়ে আনে, মা সেসব দিয়ে চুলো ধরানোর কাজ করে। ওই ওদের জীবিকা। শের দুশের গমটম জুটে যায়, খেয়ে পড়ে থাকে। মা বিধবা, মেয়ে কুমারী। বাড়িতে আর কোনো বেটা ছেলে নেই। মায়ের নাম গঙ্গা, মেয়ের গৌরা। আজ কটা বছর ধরে গঙ্গার মনে এই চিন্তা, কোথাও যেন গৌড়ার বিয়েটা হয়ে যায়। কিন্তু কথা কোথাও পাকাপাকি হয় না। স্বামী মারা যাবার পর গঙ্গা আর কোনো ঘর বাঁধেনি, অন্য কোনো পেশা ওর নেই। এতে লোকের মনে সন্দেহ, তাহলে ওদের চলে কি করে? আর সবাই তো প্রাণপাত পরিশ্রম করে, তবুও ভরপেট খাওয়া জোটে না। এই মেয়ে ছেলেটা কোনো কাজ করে না, তবুও মায়ে ঝিয়ে আরামে দিন কাটাচ্ছে, কারুর সামনে হাতটা তো পাতে না। এর পেছনে কিছু না কিছু রহস্য অবশ্যই আছে। আস্তে আস্তে সন্দেহটা আরও বদ্ধমূল হয়, এবং আজও তা রয়েছে। নিজের জাতের মধ্যে কেউ গৌরাকে বিয়ে করতে রাজি হয় না। শূদ্রদের গণ্ডিটা খুব ছোট, তার চৌহদ্দি 5-10 মাইলের বেশি নয়। তাই একের দোষগুণ অপরের কাছে লুকোনো থাকে না, সেগুলোকে পর্দা দিয়ে ঢেকে ঢুকে রাখাও যায় না। সাময়িকভাবে এই সন্দেহ দূর করার জন্য মা মেয়েকে নিয়ে কয়েকটি তীর্থ ঘুরে আসে, উড়িষ্যা পর্যন্ত যায়। তবুও সন্দেহ দূর হয় না। গৌরা যুবতী, সুন্দরী, কিন্তু ওকে কুয়োর পাড়ে কিংবা মাঠে ঘাটে হাসি ঠাট্টা করতে কেউ দেখে না। ওর দৃষ্টি কখনো ওপরের দিকে ওঠেই না। কিন্তু এসব ব্যাপার সন্দেহটাকে আরও জোরদার করে। অবশ্যই কিছু না কিছু রহস্য আছে। কোনো সমত্ব মেয়ে এত সতী হতে পারে না। ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার কিছু নিশ্চয়ই আছে। এভাবেই দিন কেটে যায়। দিনে দিনে বুড়ি ভাবনা চিন্তায় শুকোতে থাকে। ওদিকে সুন্দরী চেহারা দিনে দিনে আরও খোলে, যেন কুঁড়ি ফুটে ফুলের রূপ নেয়। একদিন একজন ভিন গাঁয়ের লোক ওই গাঁয়ে আসে। 10-12 মাইল দূর থেকে আসছে। চাকরির সন্ধানে কলকাতা যাচ্ছিল। রাত হয়ে গেছে। কাহারদের কোনো ঘর আছে কিনা জিজ্ঞাসাবাদ করতে করতে গঙ্গার বাড়িতে এসে ওঠে। গঙ্গা ওকে খুব আদর আপ্যায়ন করে। ওর জন্য গমের আটা বানায়, ঘর থেকে বাসন কোসন বের করে দেয়। অতিথি কাহারটি নিজে রান্না বাড়া করে খেয়ে দিয়ে ঘুমোতে গেলে ধীরে ধীরে আলাপ সালাপ হতে থাকে। বিয়ের কথা এসে পড়ে। কাহার ছেলেটি বয়সে যুবক। গৌরার ওপরও নজর পড়ে। ওর চালচলন দেখে, ওর লাজুক লাজুক মুখখানা চোখে ধরে যায়। বিয়ে করতে সে রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে গিয়ে 2-4খানা গয়নাগাটি বোনের কাছ থেকে চেয়ে নিয়ে আসে। গায়ের কাপড়ওয়ালা জামা কাপড় ধারে দেয়। 2-4 জন ভাই বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে বিয়ে করতে চলে আসে। বিয়েটা চুকে যায়। তারপর এখানেই থেকে যায়। মেয়ে জামাইকে গঙ্গা চোখের আড়াল করতে পারে না। কিন্তু 5-7 দিন যেতে না যেতেই মগরুর কানে একথা সে কথা আসতে শুরু করে। শুধু নিজের জাতের লোকেরা নয়, অন্য জাতের লোকেরাও ওর কানে লাগাতে শুরু করে। এসব কথা শুনে শুনে মগরু পস্তায়, ভাবে কেন এখানে এসে ফেঁসে গেলাম। কিন্তু গৌরাকে ছেড়ে দেবার কথা ভাবলে ওর বুকটা কেঁপে ওঠে। 1 মাস বাদে মগরু তার বোনের গয়নাগাটিগুলো ফেরত দিতে যায়। খাবার সময় ওর বোনাই ওর সঙ্গে খেতে বসে না। মগরুর কিছুটা সন্দেহ হয়। বোনাইকে জিজ্ঞেস করে, তুমি আসছো না কেন? বোনাই বলে, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। ব্যাপারটা কি? তুমি খেতে বসছো না যে? যতদিন না পঞ্চায়েত বসে তোমার সঙ্গে আমি খাই কি করে?
তোমার জন্য তো জাত ভাইদের ছাড়তে পারি না। কাউকে জিজ্ঞেস করলে না, কোনো খোঁজ খবর নিলে না, গিয়ে একটা কুলোটাকে বিয়ে করে বসলে। মগরু পাত থেকে উঠে আসে। ফতুয়া গায়ে চাপিয়ে শ্বশুরবাড়ি চলে আসে। বোনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে রাতেই কাউকে কিছু না বলে কয়ে মগরু গৌড়াকে ছেড়ে কোথায় চলে যায়। গৌড়া তখন নিদ্রায় মগ্ন। ও কি করে জানবে যে রতনটিকে সে এত তপস্যার পর পেয়েছে, সে তাকে চিরদিনের মতো ত্যাগ করে চলে যাচ্ছে। কয়েক বছর কেটে যায়। মগরুর কোনো খোঁজ খবর মেলে না, কোনো চিঠিপত্রও আসে না। তবে গৌড়া বেশ ভালোই আছে। সে সিঁথে সিঁদুর দেয়, রং বেরঙের শাড়ি পরে, ঠোঁটে মিশি মাখে। ভজনের একখানি পুরানো বই মগরু ফেলে গেছে। বইটি সে কখনো কখনো পড়ে আর গায়। মগরু ওকে হিন্দি শিখিয়ে দিয়েছে, বানান করে ভজন পড়ে। আগে ও একা একা বসে থাকত, গাঁয়ের আর সব মেয়েদের সঙ্গে কথা টথা বলতে ও লজ্জা করত। ওর কাছে তখন সে জিনিস ছিল না যা নিয়ে অন্য মেয়েরা গর্ব করত। সবাই নিজের নিজের স্বামীর কথা বলতো। গৌড়ার স্বামী কই? ও কার কথা বলবে? এখন ওরও স্বামী আছে। এখন সে আর সব মেয়েদের সঙ্গে এ নিয়ে গল্প করার অধিকারিনী। সেও এখন মগরুর কথা বলে। বলে মগরু কত স্নেহপরায়ণ, কত ভালো মানুষ, কত সাহসী। পতিচর্চা করে করে ওর আর আশি মেটে না। মেয়েরা জিজ্ঞেস করে, মগরু কেন তোকে ছেড়ে চলে গেল? গৌড়া বলে, কি করবে, মরদ কখনো শ্বশুরবাড়িতে পড়ে থাকে? দেশে বিদেশে দু চারটে পয়সা রোজগার করাটাই তো মরদদের কাজ, তা নয়তো কি মান কান থাকে? যখন কেউ জিজ্ঞেস করে, চিঠিপত্র কেন পাঠায় না? তখন হেসে বলে, নিজে ঠায় ঠিকানা জানাতে ভয় পায়, জানে তো গৌড়া এসে ঘাড়ে চেপে বসবে। সত্যি বলতে কি, ওর ঠিকানা ফিকানা জানতে পারলে একটা দিনও আমি বোধহয় সবুর সইতে পারবো না। ও ভালোই করছে আমার কাছে চিঠি টিঠি লেখে না। বেচারা বিদেশ বিভুঁয়ে কি করে ঘর গেরস্তি সামলে বেড়াবে। একদিন এক সই বলে, আমি মানব না, তোর সঙ্গে নিশ্চিত মগরু ঝগড়াঝাটি হয়েছে, নইলে কিছু না বলে কয়ে কেন চলে যাবে? গৌড়া হেসে বলে, আরে বোন, নিজের দেবতার সঙ্গে কেউ ঝগড়া করে? ও আমার মালিক, আর আমি করব ওর সঙ্গে ঝগড়া? যেদিন ঝগড়া করার অবস্থা হবে সেদিন কোথাও ডুবে মরব। আমাকে আগে ভাগে বললে কি ও যেতে পারত? আমি তাহলে ওর পা দুটো জড়িয়ে ধরতাম না? একদিন কলকাতা থেকে একটি লোক এসে গঙ্গার বাড়িতে ওঠে। পাশেরই কোনো এক গাঁয়ে তার বাড়ি বলে। কলকাতায় এসে মগরুর কাছাকাছিই থাকে। মগরু ওকে বলে দিয়েছে সঙ্গে করে গৌড়াকে নিয়ে যেতে। দুখানা শাড়ি আর রাহা খরচের জন্য টাকাও পাঠিয়েছে। গৌড়ার খুশির সীমা নেই। বুড়ো ব্রাহ্মণের সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে যায়। যাবার সময় সে গাঁয়ের সব মেয়েদের গলা জড়িয়ে কাঁদে। গঙ্গা ওকে তুলে দিতে স্টেশন অবধি যায়। সবাই বলে, বেচারির কপাল ফিরেছে, নইলে এখানে জ্বলে পুড়ে মরত। যেতে যেতে সারা রাস্তা গৌড়া ভাবছে, না জানি ও কেমন দেখতে হয়েছে। এতদিনে বোধহয় ভালো করে গোঁপ গজিয়েছে। বিদেশে লোকে সুখে থাকে, বোধহয় মোটাসোটা হয়েছে, হয়তো বাবু সাহেব বনে গেছে। গিয়ে প্রথম প্রথম 2-3 দিন ওর সঙ্গে কথাই বলবো না। তারপর জিজ্ঞেস করব, আমাকে ফেলে তুমি চলে এলে যে? যদি কেউ আমার নামে কিছু ভালো মন্দ বলেও থাকে, তুমি তা কেন বিশ্বাস করে বসলে? নিজের চোখে না দেখে তুমি অন্যের কথায় নাচলে? আমি ভালো কি খারাপ যাই হই না কেন, আমি তো তোমারই। এতদিন তুমি আমাকে কাঁদালে কেন? তোমার বেলায় কেউ যদি এভাবে আমাকে কিছু বলতো, তাহলে কি আমি তোমাকে ফেলে দিতাম? আমার হাতটাকে যখন হাতে নিয়েছো, তখন তো তুমি আমার হয়ে গেছো। এরপর তোমার মধ্যে হাজার দোষী থাকুক না কেন, আমার ভাবনার কি আছে? তুমি মুসলমানই হয়ে যাও, আমি তো তোমাকে ফেলতে পারি না। আমাকে ফেলে কেন পালিয়ে এলে? কি ভেবেছিলে পালানোটা সোজা? শেষ অবধি আমাকে ডাকলে তো। না ডেকে কি উপায় আছে? আমি তো তোমার উপর দয়া করেছি, চলে এসেছি।
নইলে বলে দিতাম যে আমি অমন নির্দয়ীর কাছে যাব না, তাহলে তুমি নিজেই ছুটে আসতে। তপস্যা করলে তো দেবতাকেও পাওয়া যায়, সামনে এসে দেখা দেন, তা তুমি কেমন না এসে পারতে? বারে বারে উদ্বিগ্ন হয়ে বুড়ো ব্রাহ্মণকে জিজ্ঞেস করে, আর কত দূর? দুনিয়ার আর এক মাথায় থাকে নাকি? আরও কত কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করে, সংকোচবশত জিজ্ঞেস করতে পারে না। মনে মনে অনুমান করে নিয়ে নিজেকে বুঝ দেয়, বাড়িটা ওর বড়সড় হবে, শহরে লোকে পাকা বাড়িতে থাকে। ওর সাহেব যখন ওকে এতখানি মানে, তখন বাড়িতে চাকরও থাকবে। আমি চাকর ছাড়িয়ে দেব, সারাদিন ঘরে বসে বসে আমি কি করব? থেকে থেকে ওর বাড়ির কথা মনে পড়ে। মা বেচারি হয়তো কান্নাকাটি করছেন। ঘরের সব কাজকর্ম এখন ওকে নিজের হাতেই করতে হবে। ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাচ্ছেন কিনা কি জানি, বেচারিরা সারাদিন হয়তো ম্যামা করছে। ছাগলগুলোর জন্য আমি মাসে মাসে টাকা পাঠাবো। কলকাতা থেকে যখন আসব তখন সবার জন্য শাড়ি আনবো, তখন এমনি খালি হাতে মোটেই ফিরব না। সঙ্গে আমার অনেক জিনিসপত্র থাকবে, সবার জন্য কিছু না কিছু সওগাত আনব। ততদিনে তো অনেকগুলো ছাগল হয়ে যাবে। এসব সুখ স্বপ্ন দেখতে দেখতে গৌড়া সারাটা রাস্তা কাটিয়ে দেয়। পাগলি কি জানে যে মানুষ ভাবে এক, ওদিকে বিধাতার মনে আর এক। ও কি জানে বুড়ো বামুনের সঙ্গেও পিশাচ থাকে? এমনি ৭-৫ সে ভাবতে থাকে। ৩ দিনের দিন গাড়ি কলকাতায় পৌঁছয়। গৌড়ার বুকটা ধরফর করতে থাকে। ও এখানেই কোথাও দাঁড়িয়ে আছে, এখনই এলো বলে ভেবে সে ঘোমটা টেনে সামলে সুমলে বসে। কিন্তু মগরুকে ওখানে দেখা যায় না। বুড়ো বামুন বলে, মগরুকে তো এখানে দেখছি না, আমি চারদিকেই তন্ন তন্ন করে খুঁজে এসেছি, হয়তো কোনো কাজে আটকে পড়েছে, আসবার ছুটি পাইনি, জানতও না তো যে আমরা কোন গাড়িতে আসছি। ওর পথ চেয়ে কেন আর বসে থাকি, চলো ওর বাসাতেই যাই। দুজনে গাড়িতে চড়ে রওনা হয়। গৌরা এর আগে কখনো ঘোড়াগাড়ি চড়েনি। তার গর্ব হচ্ছে এই ভেবে যে কত বাবু লোকেরা পায়ে হেঁটে যাচ্ছে আর সে ঘোড়া গাড়ি চড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি মগরুর বাসায় গিয়ে পৌঁছায়। বিরাট একটা বাড়ি, চারপাশ ঝকঝকে তকতকে, বাইরের বারান্দায় ফুলের সব টব সাজানো। গৌরা উপরে উঠতে থাকে। বিস্ময়ে, আনন্দে আর আশায় ওর কোনো দিকে খেয়াল নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর পা ব্যথা করতে থাকে। পুরো বাড়িটা তবে ওর? ভাড়া বোধহয় অনেক দিতে হয়। টাকাটাকে যেন কিছুই মনে করে না। ওর বুকটা ধরফর করছে, মগরু উপরের কোনো ঘর থেকে নেমে আসছে না তো? সিঁড়িতে যদি দেখা হয়ে যায় তাহলে আমি কি করব? ভগবান করুন ও যেন পড়ে পড়ে ঘুমোতে থাকে, আমি গিয়ে ওকে জাগাবো। আমাকে দেখেই ও হড়বড় করে উঠে বসবে। অবশেষে সিঁড়ি শেষ হয়। উপরে একটা ঘরে নিয়ে গিয়ে বামুন ঠাকুর গৌরাকে বসায়। এটা মগরুর ঘর, কিন্তু মগরু এখানেও হাওয়া। কুঠুরিতে শুধু একখানা চৌকি, একপাশে ২-৪খানা বাসনকোসন রাখা, এটাই ওর কুঠুরি। বাড়িটা তাহলে আর একজনের, ও এই কুঠুরি ভাড়া নিয়েছে। দেখছি উনুনটা ঠান্ডা পড়ে রয়েছে, মনে হচ্ছে রাতে বাজারে পুরি টুরি খেয়ে এসে ঘুমিয়েছে। এটাই ওর শোবার চৌকি, একপাশে জলের কলসি রাখা। তেষ্টায় গৌড়ার তালু শুকিয়ে যাচ্ছে, কলসি থেকে জল গড়িয়ে খেয়ে নেয়। একপাশে একটা ঝাড়ু রাখা। গৌড়া পথশ্রমেই ক্লান্ত, কিন্তু এই প্রেমের আনন্দে ক্লান্তি কিসের? সে কুঠুরিটাকে ঝাঁটপাট দেয়, বাসনগুলোকে ধুয়ে মুছে এক জায়গায় গুছিয়ে রাখে। কুঠুরির প্রতিটি জিনিসে, এমনকি তার মেঝে আর দেওয়ালেও সে আপনজনের ছোঁয়া পায়। জীবনের ২৫টি বছর যে ঘরে সে কাটিয়েছে, সেখানেও সে প্রভুত্বের এমন গৌরবময় আনন্দ পায়নি। কিন্তু এই কুঠুরিতে বসে বসে সন্ধ্যা ঘনিয়ে আসে, অথচ মগরুর কোনো পাত্তা নেই।
এতক্ষণে বোধহয় ছুটি পেয়ে গেছে। সাঁঝে সবখানেই ছুটি থাকে, এখনই হয়তো এসে পড়বে। কিন্তু বুড়ো বাবা তো ওকে খবর দিয়েই দিয়েছেন, তাহলে কি ওর সাহেবকে বলে কিছুক্ষণের জন্য ছুটি নিতে পারছে না? কিছু একটা হবে, সে কারণেই বোধহয় আসছে না। অন্ধকার নেমে গেছে, কুঠুরিতে বাতি টাতি নেই। গৌড়া দরজায় দাঁড়িয়ে স্বামীর পথপানে চেয়ে থাকে। সিঁড়িতে অনেক লোকের নামা ওঠার আওয়াজ পাওয়া যাচ্ছে। বারে বারে গৌড়ার মনে হচ্ছে এই মগরু আসছে, কিন্তু এদিকে কেউ আসে না। রাত 9টার সময় বুড়ো বাবা আসেন। গৌড়া ভাবে মগরু, তড়াক করে লাফিয়ে কুঠুরির বাইরে বেরিয়ে আসে। দেখে ব্রাহ্মণ। জিজ্ঞেস করে, ও কোথায়? ও তো এখান থেকে বদলি হয়ে গেছে। অফিসে গিয়েছিলাম, গিয়ে শুনি যে ও কাল ওর সাহেবের সঙ্গে এখান থেকে চলে গেছে। সে প্রায় 8 দিনের রাস্তা। সাহেবের হাতে পায়ে খুব ধরেছিল, বলেছিল আমাকে অন্তত 10টা দিন সময় দিন, কিন্তু সাহেব একটা কথাও শুনলেন না। মগরু এখানে লোকজনদের বলে গেছে যে বাড়ি থেকে লোকজন এলে আমার কাছে পাঠিয়ে দিও। নিজের ঠিকানা রেখে গেছে। কাল আমি তোমাকে এখান থেকে জাহাজে তুলে দেব। ওই জাহাজে আমাদের দেশের আরও অনেক লোক থাকবে, কাজেই পথে তোমার কোনো কষ্ট হবে না। গৌড়া জিজ্ঞেস করে, জাহাজ কদিনে পৌঁছবে? 8-10 দিনের কমে তো হবেই না, তবে ঘাবড়াবার কিছু নেই, তোমার কোনো কিছুর কষ্ট হবে না। এ পর্যন্ত গৌড়ার মনে গায়ে ফেরবার একটা আশা ভরসা ছিল, কোনো না কোনো দিন সে তার স্বামীকে অবশ্যই টেনে নিয়ে যেত। কিন্তু জাহাজে বসে তার মনে হয় যে আর কোনো দিন সে তার মাকে দেখতে পাবে না, তার গাঁখানিকে আর দেখবে না। চিরদিনের জন্য দেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ঘাটে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। জাহাজ আর সমুদ্র দেখে ওর ভয় করছে, বুক কাঁপছে। সন্ধ্যের সময় জাহাজ ছাড়ে। সে সময় গৌড়ার হৃদয় একটা অজানা আশঙ্কায় অস্থির হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য নৈরাশ্যের আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে। কি জানি কোন দেশে চলেছি, ওর সঙ্গে ওখানে দেখা হবে কি হবে না কি জানি। ওকে কোথায় খুঁজে বেড়াবো, কোনো ঠিকানাও তো জানি না। বারে বারে সে পস্তাতে থাকে যে একটা দিন আগে কেন এলাম না। কলকাতায় দেখা হয়ে যেত, তাহলে আমি ওকে কখনো ওখানে যেতে দিতাম না। জাহাজে আরও কত শত যাত্রী রয়েছে, কিছু মেয়ে ছেলেও রয়েছে। ওদের মধ্যে এক নাগাড়ে গালিগালাজ চলছে, তাই ওদের সঙ্গে গৌড়ার কথা বলতে ইচ্ছে করছে না। শুধু একজন মহিলাকে বড্ড বিষণ্ণ লাগছে। চালচলন দেখে ওকে কোনো ভালো ঘরের বলেই মনে হয়। গৌড়া ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ বোন? মেয়েটির বড় বড় চোখ দুটি সজল হয়ে ওঠে, বলে, কি বলবো বোন, কোথায় যাচ্ছি? কপাল যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি তো আমার কর্তার কাছে যাচ্ছি। এই জাহাজ যেখানে গিয়ে থামবে ও সেখানে চাকরি করে। আমি যদি কাল এসে পড়তাম তাহলে কলকাতাতেই দেখা হয়ে যেত। আসলে দেরি হয়ে গেল। আমি কি জানতাম যে ও এত দূরে চলে যাবে? তাহলে কি আর দেরি করতাম? আরে বোন, তোমাকেও কেউ আবার ভুলিয়ে ভালিয়ে আনেনি তো? বাড়ি থেকে তুমি কার সঙ্গে এসেছো? আমার কর্তা কলকাতা থেকে লোক পাঠিয়ে আমাকে আনিয়েছে। ওই লোকটা তোমাদের চেনাশোনা? না, তবে ওদিককারই এক বুড়ো বামুন। সেই লম্বা মতন রোগা পাতলা ছিপছিপে বুড়ো, যার একটা চোখে ছানি। হ্যাঁ হ্যাঁ, সেই। তুমি ওকে চেনো নাকি? ওই বদমাসটাই তো আমার সর্বনাশ করেছে। ভগবান করুন ওর 7 পুরুষ যেন নরক যন্ত্রণা ভোগ করে, ওর বংশ যেন নির্বংশ হয়, মুখে জল দেবারও যেন কেউ না থাকে, কুষ্ঠ হয়ে মরুক। আমি আমার সব কথা শোনালে তুমি বুঝবে সব মিথ্যা, কারুর বিশ্বাস হবে না। কি আর বলবো বোন, শুধু এটুকু বুঝে নাও যে ও ব্যাটার জন্য আমি আজ ঘরেরও নই বাইরেরও নই, কাউকে মুখ দেখাতে পারছি না।
তবুও প্রাণটা তো খুব প্রিয়। মিরিচের দেশে যাচ্ছি, ওখানে মেহনত মজুরি করে জীবনের বাকি দিনগুলো কাটাবো। গৌরার প্রাণটা যেন উবে গেল। মনে হলো জাহাজটা যেন অথই জলে ডুবে যাচ্ছে। বুঝতে পারে বুড়ো বামুনটা ধোঁকা দিয়েছে। ওদের গায়ে শুনতো যে গরিব লোকেরা মিরিচের দেশে যাবার জন্য নাম লেখায়, কিন্তু যে একবার সেখানে যায় সে আর ফিরে আসে না। হায় ভগবান, তুমি আমাকে কোন পাপের এই দণ্ড দিলে? গৌরা বলে, এরা সবাই কেন এভাবে ছলচাতুরি করে লোকেদের মিরিচের দেশে পাঠায়? মহিলা বলে, টাকার লোভে। আর কেন? শুনেছি লোক পিছু এরা সবাই কিছু টাকা পায়। তাহলে বোন, ওখানে আমাদের কি করতে হবে? মজুরি। গৌরা ভাবে আর ভাবে, এখন কি করব? যে আশা নৌকা চড়ে সে পাড়ি দিচ্ছিল তা ভেঙে গেছে। এখন সমুদ্রের ঢেউ ছাড়া ওকে রক্ষা করবার আর কেউ নেই। যে ভিতের উপর সে তার জীবনের প্রাসাদটা বানিয়েছিল তা অতলে ডুবে গেছে। এখন ওর কাছে জল ছাড়া আর কোথায় আশ্রয়? মায়ের কথা, বাড়ির কথা, গাঁয়ের সইদের কথা তার মনে পড়ে, এবং এমন গভীর মর্মবেদনা হতে থাকে যেন কোনো সাপ অন্তঃস্থলে বসে বারংবার দংশন করছে। ভগবান, আমাকে যদি এই যাতনাই দেবার ছিল, তবে তুমি আমাকে জন্মই বা দিলে কেন? গরিব দুঃখী জনের উপর কি তোমার মায়া দয়া হয় না? যারা একই যাতনা ভুগছে তাদের আরও যাতনা দিচ্ছ। করুণ গলায় জিজ্ঞেস করে, এখন তাহলে কি করতে হবে বোন? মহিলা বলে, সে তো ওখানে গিয়ে জানতে পারবো। মজুরি করতে হয় তাহলে ঠিক আছে, কিন্তু কেউ যদি কুদৃষ্টিতে দেখে, তাহলে আমি ঠিক করেছি যে হয় তারই প্রাণটা নিয়ে নেব, কিংবা নিজেরই প্রাণটা দেব। বলতে বলতে নিজের সব বৃত্তান্ত শোনাবার তীব্র ইচ্ছা হয় তার, যা দুঃখী মাত্রেরই হয়ে থাকে। বলে, বড় ঘরের মেয়ে আমি, আর তার চেয়েও বড় ঘরের বউ, কিন্তু অভাগী। বিয়ের পর 3টে বছর পেরুতে না পেরুতেই পতিদেবতা দেহ রাখলেন। মনের এমন অবস্থা হলো যে নিত্যই মনে হতো যে উনি আমাকে ডাকছেন। প্রথম প্রথম তো চোখ বুঝলেই ওর মূর্তি সামনে দেখতে পেতাম। তারপরে তো এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে জাগ্রত অবস্থাতেও থেকে থেকে ওকে দর্শন করতে লাগলাম। কেবলই মনে হতো উনি সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। লজ্জায় কাউকে বলতাম না, কিন্তু মনে সন্দেহ জাগত যে ওর যখন দেহাবসান হয়ে গেছে, তাহলে ওকে দেখতে পাচ্ছি কেমন করে। আমি সেটাকে মনের ভুল মনে করে চিত্তকে শান্ত করতে পারছিলাম না। মন বলতো, যে বস্তুকে প্রত্যক্ষ দেখা যায় তাকে কেন পাওয়া যাবে না? শুধু সে জ্ঞান থাকা চাই। সাধু মহত্তারা ছাড়া আর কে জ্ঞান দিতে পারে? আমার তো এখনও বিশ্বাস যে এমন সব ক্রিয়া আছে যার মাধ্যমে আমরা মৃত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলতে পারি, ওদের স্থূল রূপে দেখতে পারি। মহাত্মাদের খোঁজে রইলাম। আমাদের বাড়িতে প্রায় সাধু সন্ত আসতেন, ওদের সঙ্গে একান্তে এ বিষয়ে কথা বলতাম, কিন্তু তারা সদুপদেশ দিয়ে আমাকে এড়িয়ে যেতেন। সদুপদেশের প্রয়োজন আমার ছিল না। বৈধব্য ধর্ম আমি ভালো করেই জানি। আমি তো এমন জ্ঞান খুঁজছিলাম যা জীবন ও মৃত্যুর মধ্যেকার পর্দাটাকে সরিয়ে দেবে। 3টি বছর ধরে আমি ওই ভাবনাতেই মেতে রইলাম। আজ 2 মাস আগে ওই বুড়ো বামনটা সন্ন্যাসীর বেশে আমাদের বাড়িতে আসে। আমি ওর কাছেও সেই একই ভিক্ষে চাই। এই ধূর্তটা এমন এক মায়াজাল বিস্তার করলো যে আমি চোখ থাকতেও ফাঁদে পড়লাম। এখন ভাবলে নিজের উপরই আশ্চর্য হতে হয় যে ওর কথায় আমার কেন এতটা বিশ্বাস হয়েছিল। প্রতিদর্শনের জন্য আমি সব কিছু সইতে, সব কিছু করতে রাজি ছিলাম। ও আমাকে রাতে ওর কাছে যেতে বলেছিল। আমি বাড়ির লোকদের কাছে পাশের বাড়িতে যাচ্ছি বলে ওর কাছে যাই। একটা অশ্বত্থ গাছের নিচে ওর ধুনি জ্বলছিল। সেই বিমল জ্যোৎস্নালোকে ধূর্ত জটাধারীটাকে জ্ঞান ও যোগের দেবতার মতো মনে হচ্ছিল। আমি ধুনির পাশে গিয়ে দাঁড়ালাম। সে সময় যদি বাবাজি আমাকে আগুনেও ঝাঁপ দিতে বলতো, তাহলে আমি তক্ষুনি ঝাঁপ দিতাম।
লোকটা আমাকে খুব আদর করে বসালো। তারপর আমার মাথায় হাত রেখে কি যে করলো আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর জানি না আমি কোথায় গেছি, কি হয়েছে। যখন জ্ঞান হলো দেখি রেলগাড়িতে বসে আছি। একবার মনে হলো চিৎকার করে উঠি, কিন্তু এখন যদি গাড়ি থেমেও যায় আর আমি নেমেও পড়ি, তবুও বাড়িতে তো আর ঢুকতে পাবো না। এ কথা ভেবে চুপচাপ বসে থাকি। পরমাত্মার দৃষ্টিতে আমি নির্দোষ, কিন্তু সমাজের দৃষ্টিতে কলঙ্কিনী হয়ে গেছি। রাতে কোনো যুবতীর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া কলঙ্কিনী হবার পক্ষে যথেষ্ট। যখন আমি বুঝতে পারলাম যে এরা আমাকে মিরিজ দ্বীপে পাঠাচ্ছে, তখন আমি একটু আপত্তি করিনি। আমার কাছে এখন সারা দুনিয়াই এক। সংসারে যার কেউ নেই তার কাছে দেশ বিদেশ দুই সমান। হ্যাঁ, এই দৃঢ় সংকল্প করে নিয়েছি, মরবার আগে পর্যন্ত আমার সতীত্ব রক্ষা করব। নিয়তির কাছে মৃত্যুর চেয়ে বড় কোনো যাতনা নেই। বিধবার আবার মৃত্যুর ভয় কিসের? বিধবার তো বাঁচা মরা দুই সমান। মরে গেলে বরং জীবনের যত বিপত্তি শেষ হয়ে যাবে। গৌরা ভাবে এই মহিলাটির মনে কতখানি ধৈর্য আর সাহস। আমি কেন তবে এতটা অস্থির আর হতাশ হচ্ছি? জীবনের সব কামনা বাসনাই যেখানে শেষ হয়ে গেছে, সেখানে জীবনটা শেষ হবার আর ভয় কিসের? বলে, বোন, তুমি আর আমি একই সঙ্গে থাকব। তুমিই তো এখন আমার ভরসা। মহিলাটি বলে, ভগবানের উপর ভরসা রাখো, আর মরতে ভয় পেও না। গহন অন্ধকারে চারদিক ছেয়ে গেছে। উপরে কালো আকাশ, নিচে কালো জল। গৌরা আকাশের দিকে তাকিয়ে, ওর সঙ্গিনী জলের দিকে। ওর সামনে আকাশ কুসুম, এর চারপাশে অনন্ত অখণ্ড অপার অন্ধকার। জাহাজ থেকে নামতেই একটা লোক যাত্রীদের নাম টুকতে শুরু করে। পোশাক আশাক তো ওর ইংরেজদের মতো, তবে কথা শুনে মনে হচ্ছে ভারতীয়। গৌরা মাথা হেঁট করে তার সঙ্গিনীর পেছনে দাঁড়িয়ে। লোকটার গলা শুনে সে চমকে ওঠে, আর চোখে সে ওর দিকে তাকায়। ওর সমস্ত শরীরটা রোমাঞ্চিত হয়ে ওঠে। স্বপ্ন দেখছি না তো? নিজের দু চোখে বিশ্বাস হয় না। আবার ওকে তাকিয়ে দেখে। ওর বুকটা জোরে জোরে ধরফর করতে থাকে, পা দুটো থরথর করে কাঁপতে থাকে। মনে হয় চারপাশে শুধু জল আর জল, আর তাতে সে ভেসে চলেছে। গৌরা তার সঙ্গিনীর হাতটা ধরে ফেলে, নইলে মাটিতে পড়ে যেত। গৌরার সামনে সেই ব্যক্তিটি দাঁড়িয়ে, যে তার প্রাণাধার আর যার সঙ্গে এই জীবনে সাক্ষাৎ হবার লেশমাত্র আশাও ছিল না। এ যে মগরু, এতে একটুও সন্দেহ নেই। হ্যাঁ, মগরু চেহারাটা পাল্টে গেছে। যৌবনের সেই কান্তিমান সহাস্য সদয় চেহারা চিহ্নমাত্রও নেই। চুলগুলো সব কাঁচায় পাকায় মেশানো, গাল তোবড়ানো, লাল লাল চোখ দুটো থেকে কুপ্রবৃত্তি আর কঠোরতা প্রকাশ পাচ্ছে। তবে এ সেই মগরুই। গৌরার মনে প্রবল ইচ্ছা জাগে স্বামীর পা দুখানিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, কিন্তু লজ্জা মনকে দমিয়ে রাখে। বুড়ো ব্রাহ্মণ ঠিক কথাই বলেছে। স্বামী ঠিকই আমাকে আনতে পাঠিয়েছিল, আর আমার আসবার আগেই এখানে চলে এসেছে। সে তার সঙ্গিনীর কানে কানে বলে, বোন, তুমি ওই ব্রাহ্মণকে শুধু শুধুই খারাপ বলছিলে। যাত্রীদের নাম যে লিখছে ওই তো সে। সত্যি? ভালো করে চিনিস তো? বোন, এতেও কি ভুল হতে পারে? তাহলে তো তোর কপাল খুলে গেছে। আমার কথাটাও মনে রাখিস। বোন, এও কি সম্ভব যে তোমাকে এখানে ফেলে যাব? মগরু যাত্রীদের উপর কথায় কথায় চটে যাচ্ছে, কথায় কথায় গালাগালি দিচ্ছে। কয়েকজন লোককে লাথি মারে, আর কয়েকজনকে শুধু তার গাঁয়ের জেলার নামটা না বলতে পারার জন্য ধাক্কা মেরে ফেলে দেয়। গৌরা মনে মনে লজ্জায় মরে যাচ্ছে, আবার তার স্বামীর প্রভুত্বে গর্বিতও হচ্ছে। অবশেষে মগরু ওর সামনে দাঁড়িয়ে লালসার চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? গৌরা বলে, গৌরা। মগরু চমকে ওঠে, তারপর জিজ্ঞেস করে, বাড়ি কোথায়?
গৌরা উত্তর দেয়, মদনপুর, জেলা বেনারস। বলতে বলতে ওর হাসি পেয়ে যায়। মগরু এবারে ওর দিকে ভালো করে চেয়ে দেখে। তারপর এক লাফে এসে ওর হাতখানা ধরে বলে, গৌরা, তুমি এখানে কোথায়? আমাকে চিনতে পারছো? গৌরা কাঁদছে, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। মগরু আবার জিজ্ঞেস করে, তুমি এখানে এলে কি করে? গৌরা উঠে দাঁড়ায়, চোখের জল মুছে ফেলে মগরুর দিকে তাকিয়ে বলে, তুমি তো আমাকে আনতে পাঠিয়েছ। আমি আমি তো 7 বছর ধরে এখানে। আমাকে নিয়ে আসতে ওই বুড়ো বামুনটাকে পাঠাওনি? বলছি তো আমি 7 বছর ধরে এখানে, আর শুধু মরলেই এখান থেকে যাব। তাছাড়া তোমাকে কেন আনতে পাঠাবো? মগরুর কাছে গৌরা এই নিষ্ঠুরতা প্রত্যাশা করেনি। সেভাবে যদি এটা সত্যিও হয় ও আমাকে আনতে পাঠায়নি, তবুও ওরা আমাকে এভাবে অপমান করা উচিত নয়। কি ভাবছে ও, যে আমি ওর রুটির লোভে এসেছি? ও তো এমন বাজে স্বভাবের ছিল না। বোধহয় হাতে ক্ষমতা পেয়ে অহংকার হয়ে গেছে। নারী সুলভ অভিমান ভরে মাথা উঁচু করে বলে, তুমি যদি চাও তো আমি ফিরে চলে যাব, তোমার উপরে বোঝা হতে চাই না। মগরু কিছুটা লজ্জিত হয়ে বলে, এখন তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না গৌরা। এখানে এসে কদাচিৎ কেউ ফিরে যায়। বলে সে খানিকক্ষণ চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে, যেন মহা সংকটে পড়ে গেছে, কি করা উচিত ঠিক করতে না পেরে। ওর কঠোর মুখাকৃতিতে অসহায় ভাব ফুটে ওঠে। তারপর কাতর স্বরে বলে, এসে যখন পড়েছ তো থাকো, যেমন যা হবার দেখা যাবে। জাহাজ আবার কবে ফিরবে? তুমি এখান থেকে 5 বছরের আগে যেতে পারবে না। কেন, জোর জবরদস্তি নাকি? হ্যাঁ, এখানকার তাই হুকুম। আমি তাহলে আলাদা খেটে খুঁটে আমার পেট চালাবো। মগরু সরল চোখে বলে, যতদিন আমি বেঁচে আছি তুমি আমার কাছ থেকে আলাদা থাকতে পারো না। তোমার উপর বোঝা হয়ে আমি থাকবো না। আমি তোমাকে বোঝা মনে করি না গৌরা, তবে এ জায়গাটা তোমার মতো দেবীদের থাকবার মতো নয়। না হলে এতদিনে আমি কবে তোমাকে আনিয়ে নিতাম। ওই বুড়ো লোকটা যে তোমাকে ভুলিয়ে এনেছে, বাড়ি থেকে আসার সময় ওরই সঙ্গে পাটনায় আমার দেখা হয়েছিল। ধাপ্পা দিয়ে সেই আমাকে এখানে ভর্তি করে দিয়েছে। সেই থেকে এখানেই পড়ে আছি। চলো, আমার ঘরে চলো, সেখানে কথা হবে। এই মেয়েটিকে, এ আমার সই। একেও বুড়োটা ধোঁকা দিয়ে এনেছে। এ তো কোনো এক কুঠিতে যাবে। এসব লোকেদের ভাট বাঁটোয়ারা হবে। যার ভাগে যত লোক পড়বে ততজনকে প্রতিটি কুঠিতে পাঠানো হবে। ইনি তো আমার সঙ্গে থাকতে চান। ভালো কথা, একেও নিয়ে চলো। যাত্রীদের নাম লেখা আগেই হয়ে গিয়েছিল। মগরু ওদেরকে একজন চাপরাশির হাতে সঁপে দিয়ে দুজনকে সঙ্গে নিয়ে তার আস্তানার পথ ধরে। দুপাশে ঘন গাছের সারি, যত দূর চোখ যায় শুধু আখ আর আখ। সমুদ্রের দিক থেকে শীতল নির্মল বায়ু বইছে, অতি মনোরম দৃশ্য। কিন্তু সেদিকে মগরুর নজর নেই। মাটির দিকে তাকিয়ে তাকিয়ে মাথা হেঁট করে সে অনিশ্চিতভাবে চলেছে, যেন মনে মনে কোনো সমস্যার সমাধান খুঁজছে। একটুখানি যেতে না যেতেই সামনের দিক থেকে দুজন লোককে আসতে দেখা যায়। কাছে এসে দুজনে দাঁড়িয়ে পড়ে। আর একজন হেসে বলে, মগরু, এ দুটির মধ্যে একটি আমার। আর একজন বলে, বাকিটা আমার। মগরু চোখ মুখ লাল হয়ে ওঠে। প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে বলে, এ দুজন আমার বাড়ির মেয়ে, বুঝলে? দুজনেই জোরে অট্টহাসি হেসে ওঠে। একজন গৌরার কাছে এসে ওর হাতটা ধরার চেষ্টা করতে করতে বলে, এটি আমার, তা সে তোমার ঘরেরই হোক আর বাইরেরই হোক। বেটা, আমাদের ধাপ্পা দিচ্ছ? মগরু বলে, কাশিম, এদের বিরক্ত করো না, তাহলে ভালো হবে না। আমি বলে দিয়েছি আমার বাড়ির মেয়েরা। মগরুর চোখ দুটো থেকে যেন আগুন বেরুতে থাকে। লোক দুজন ওর মুখের ভাব দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তারা দেখে নেবার হুমকি দিয়ে এগিয়ে যায়।
মগরুর আওতার বাইরে গিয়েই একজন পেছন থেকে আস্ফালন করে বলে, দেখব কোথায় নিয়ে যাও। মগরু ওদিকে কান দেয় না, একটু পা চালিয়ে হাঁটতে থাকে, যেন সে সন্ধ্যার নির্জনতায় কারখানার পাশ দিয়ে হেঁটে চলেছে। প্রতি পদে মনে আশঙ্কা জাগে, যেন কোনো শব্দ কানে না এসে পড়ে, কেউ সামনে এসে না দাঁড়িয়ে পড়ে, মাটি ফুঁড়ে কফন গায়ে কেউ না উঠে আসে। গৌড়া বলে, লোক দুটো বড় বদমাস। মগরু বলে, আমি কেন তবে বলছিলাম যে এ জায়গা তোমাদের মতো মেয়েদের উপযুক্ত নয়। এক ইংরেজ ঘোড়া ছুটিয়ে এসে পড়ে মগরুকে বলে, ওয়েল জমাদার, এই মেয়ে ছেলে দুটো আমার কুঠিতে থাকবে, আমার কুঠিতে কোনো মেয়ে ছেলে নেই। মগরু মেয়েদের দুজনকে তার পেছনে আড়াল করে সামনে দাঁড়িয়ে বলে, সাব, এরা দুজন আমার বাড়ির মেয়ে। সাহেব বলে, ওহো, তুমি মিথ্যুক, আমার কুঠিতে কোনো মেয়ে ছেলে নেই আর তুমি দুটো মেয়ে নিয়ে যাবে? তা হতে পারে না। গৌড়ার দিকে ইশারা করে বলে, একে আমার কুঠিতে পৌঁছে দাও। মগরু মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে কাঁপতে বলে, তা হতে পারে না। কিন্তু সাহেব ততক্ষণে এগিয়ে গেছে, ওর কানে কথা পৌঁছায় না। হুকুম সে দিয়ে দিয়েছে, আর তা তামিল করা জমাদারের কাজ। বাকি পথটা নির্বিঘ্নে শেষ হয়। সামনে মজুরদের থাকবার মাটির সব ঘর, দরজায় দরজায় স্ত্রী পুরুষেরা যেখানে সেখানে বসে রয়েছে। সবাই এই স্ত্রীলোক দুটির দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে ইশারা করে মুচকি হাসছে। গৌড়া দেখে ওদের মধ্যে বড় ছোট কোনো মানামানি নেই, নেই কারুর চোখে শরম। একটা ধুমসি মেয়ে হাতে করে কলকে টানতে টানতে তার পাশের আরেকটি মেয়েকে বলছে, 4 দিন কি চাঁদনি, ফির আঁধেরা পাক। অন্য মেয়ে ছেলেটি বেনি বাঁধতে বাঁধতে বলে, একদম কচি। মগরু সারাদিন দরজায় বসে থাকে, যেন এক কিষান তার মটর ক্ষেত আগলাচ্ছে। কুঠুরির ভেতরে মহিলা দুটি বসে বসে তাদের ভাগ্য নিয়ে হা হুতাশ করছে। এটুকু সময়ের মধ্যেই ওরা দুজন এখানকার অবস্থার পরিচয় পেয়ে গেছে। দুজনেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসে আছে। এখানকার রকম সকম দেখে ওদের খিদে তেষ্টা সব পালিয়ে গেছে। রাত তখন বোধহয় 10টা হবে। একজন সিপাহী এসে মগরুকে বলে, চলো, তোমাকে জন্ট সাহেব ডাকছেন। মগরু বসে বসে বলে, দেখো নব্বি, তুমিও আমার দেশের লোক, দুঃসময়ে তুমি আমায় সাহায্য করবে না? গিয়ে সাহেবকে বলে দাও মগরু কোথাও গেছে। কি হবে, বড়জোর কিছু জরিমানা করে দেবেন। নব্বি বলে, না ভাইয়া, রেগে টং হয়ে আছে, মদে চুর হয়ে রয়েছে, যদি মার লাগায় আমার চামড়া অত মজবুত নয়। মগরু বলে, বেশ, তবে গিয়ে বলে দাও আসছে না। আমার কি, গিয়ে বলে দেব, তবে তোমার ভালো হবে না। মগরু খানিকক্ষণ ভেবে লাঠিটা হাতে নিয়ে নব্বির সঙ্গে সাহেবের বাংলোর দিকে যায়। এই সেই সাহেব যার সঙ্গে আজ মগরু দেখা হয়েছিল। মগরু জানে সাহেবের সঙ্গে বিবাদ করে এখানে এক মুহূর্তও টেকা যাবে না। গিয়ে সাহেবদের সামনে দাঁড়ায়। সাহেব দূর থেকেই গর্জন করে ওঠে, মেয়ে ছেলেটা কোথায়? তুমি ওকে তোমার ঘরে কেন রেখেছ? হুজুর, ও আমার বিয়ে করা বউ। বেশ, আর একটাকে? ও আমার আপনার বোন হুজুর। আমি কিছু জানি না, তোমাকে আনতে হবে। দুটোর যে কোনো একটা, দুটোর যে কোনো একটা। মগরু সাহেবের পা দুটোর ওপর লুটিয়ে পড়ে, কেঁদে কেঁদে তার সব দুঃখের কথা বলে, কিন্তু সাহেবের মন তাতে একটুও গলে না। শেষে মগরু বলে, হুজুর, ওরা আর সব মেয়েদের মতো নয়, যদি এখানে আসেও তাহলে প্রাণ দিয়ে দেবে। সাহেব হেসে বলে, ওহ, প্রাণ দেওয়াটা অত সহজ নয়। নব্বি বলে, কি মগরু, নিজের বেলায় কাঁদছিস যে? তুই আমার ঘরে ঢুকিসনি, এখনও সুযোগ পেলেই চলে যাস, এখন কাঁদছিস কেন? এজেন্ট বলে, ও বেটা বদমাস, এক্ষুনি গিয়ে নিয়ে আয়, নাইলে তোকে হান্টার দিয়ে পিটব। মগরু বলে,
হুজুর, যত খুশি মারুন, কিন্তু আমাকে ও কাজ করতে বলবেন না। ও আমি প্রাণ থাকতে করতে পারবো না। আমি 100 হান্টার মারব। হুজুর, 1000 মারুন, তবু আমার বাড়ির মেয়েদের কিছু বলবেন না। এজেন্ট নেশায় চুর। হান্টার হাতে মগরুর উপরে ঝাঁপিয়ে পড়ে সপাসপ হান্টার কষাতে থাকে। 10-12 ঘাতও মগরু ধৈর্য ধরে সহ্য করে, তারপর হায় হায় করতে শুরু করে। দেহের চামড়া ফেটে গিয়ে মাংসের উপর যখন চাবুক পড়ে, তখন অনেক চেষ্টা সত্ত্বেও গলা থেকে আর্তনাদ বেরিয়েই পড়ে। অথচ এখনও পর্যন্ত 100-র মধ্যে মোটে 15 চাবুক পড়েছে। রাত 10টা বেজে গেছে। চারিদিক নিস্তব্ধ, আর এই নীরব অন্ধকারে মগরুর করুণ বিলাপ যেন একটি পাখির মতো আকাশে ঘুরপাক খাচ্ছে। গাছগুলি স্তম্ভিতের মতো মৌন ক্রন্দনের মূর্তি হয়ে দাঁড়িয়ে। পাষাণ হৃদয় লম্পট বিবেকহীন এই জমাদারটি এই মুহূর্তে একজন অপরিচিতা নারীর সতীত্ব রক্ষার জন্য তার প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত, শুধু এজন্য যে সে তার স্ত্রীর সঙ্গিনী। সমস্ত পৃথিবীর দৃষ্টিতে সে অধঃপতন স্বীকার করতে পারে, কিন্তু তার পত্নীর ভক্তির উপর সে একাধিপত্য করতে চায়। এতে অনুমাত্র ন্যূনতাও তার কাছে অসহ্য। সেই অপার্থিব ভক্তির কাছে তার জীবনের কী মূল্য? ব্রাহ্মণী তো মাটিতেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু গৌড়া স্বামীর পথ চেয়ে বসে আছে। মগরুর সঙ্গে এখনও সে কোনো কথা বলতে পারেনি। 7টি বছরের দুঃখের গাওনা গাইতে আর শুনতে অনেকটা সময়ের দরকার, আর রাত ছাড়া সে সময় কখন পাওয়া যেতে পারে? ব্রাহ্মণীর উপরে তার কিছুটা রাগ মতন হয় এজন্য যে এ কেন আমার ঘাড়ে চাপল, এর জন্যই তো ও ঘরে আসছে না। হঠাৎ কারুর কান্না শুনে সে চমকে ওঠে। ভগবান, এত রাতে কোন বেচারি কাঁদছে? নিশ্চয়ই কেউ কোথাও মারা গেছে। গৌড়া উঠে দরজায় আসে, আর মগরু ওখানে বসে আছে অনুমান করে বলে, ও কে কাঁদছে, একটু গিয়ে দেখো তো। কিন্তু কোনো উত্তর না পেয়ে সে নিজে কান পেতে শুনতে থাকে। হঠাৎ বুকটা ওর ধক করে ওঠে। এ তো ওরই গলা। শব্দটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে, মগরুর কান্না। দরজার বাইরে বেরিয়ে আসেও। সামনে খানিকটা দূরেই এজেন্টের বাংলো। আওয়াজটা সেদিক থেকেই আসছে। কেউ মগরুকে মারছে। লোকে মার খেলেই অমন করে কাঁদে। মনে হচ্ছে ওই সাহেবটাই ওকে মারছে। গৌড়ার দাঁড়িয়ে থাকতে পারে না। সমস্ত শক্তিতে সে বাংলোর দিকে ছোটে। রাস্তা পরিষ্কার। কিছুক্ষণের মধ্যে ফটকে গিয়ে পৌঁছয়। ফটক বন্ধ। জোরে জোরে ফটকে ধাক্কা দেয়, তবু ফটক খোলে না। আরও কয়েকবার জোরে জোরে ডাকা সত্ত্বেও কেউ বাইরে আসে না। তখন সে ফটকের শিকগুলোর উপর পা রেখে ভিতর দিকে লাফিয়ে পড়ে, আর ওপাশে যাওয়া মাত্রই এক নিদারুণ দৃশ্য চোখে পড়ে। মগরু খালি গায়ে বারান্দায় দাঁড়িয়ে, আর একজন ইংরেজ ওকে হান্টার দিয়ে মারছে। গৌড়ার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। এক লাফে সাহেবের সামনে গিয়ে দাঁড়িয়ে মগরুকে তার সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে বাহু দুটি দিয়ে ঢেকে বলে, দয়া করো হুজুর, এর বদলে আমাকে যত খুশি মারো, ওকে ছেড়ে দাও। এজেন্ট মার থামিয়ে উন্মত্তের মতো গৌড়ার দিকে কয়েক পা এগিয়ে এসে বলে, আমি একে ছেড়ে দিলে তুমি আমার কাছে থাকবে? মগরুর নাসারন্ধ্র স্ফীত হতে থাকে। পামর নীচ এই ইংরেজটা আমার বউয়ের সঙ্গে এ ধরনের কথা বলছে? যে অমূল্য রত্নকে রক্ষা করার জন্য সে এতক্ষণ এত যন্ত্রণা সহ্য করছিল, তাই এখন সাহেবের হাতে চলে যাচ্ছে। এ অসহ্য। তার ইচ্ছে হয় লাফ দিয়ে গিয়ে সাহেবের গলায় চেপে বসে, তারপর যা হবার হোক। এই অপমান সইবার পর বেঁচে থেকে কি করব? নব্বী ওকে তাড়াতাড়ি ধরে ফেলে। কয়েকজন লোক ডেকে ওর হাত পা বেঁধে দেয়। মগরু মাটিতে পড়ে ছটফট করতে থাকে। সাহেবের পায়ে লুটিয়ে পড়ে বলে, হুজুর, একে ছেড়ে দিন, আমাকে দয়া করুন। এজেন্ট বলে, তুমি আমার কাছে থাকবে? প্রচণ্ড ক্রোধকে দমন করে গৌড়া বলে, হ্যাঁ, থাকব।
বাইরে পড়ে পড়ে মগরু কাতরাচ্ছে। শরীরটা ওর ফুলে গেছে, কাটা জায়গাগুলোতে জ্বালা, সমস্ত শরীর আষ্টে পৃষ্ঠে কোষে বাঁধা, নড়বারও শক্তি নেই। কাটা ঘাগুলোতে হাওয়া তীরের মতো বিঁধছে। তবে এ সমস্ত ব্যথাই ও সইতে পারে। অসহ্য এটাই যে সাহেব গৌড়াকে নিয়ে এই ঘরেতেই বিহার করছে, আর সেই কিছু করতে পারছে না। শরীরের যন্ত্রণা সে প্রায় ভুলে গেছে। কান পেতে আছে ওদের কথা কিছু কানে আসে কিনা, শুনতে চায় কী সব কথা হচ্ছে। গৌড়া নিশ্চয়ই চিৎকার করে পালাবে, আর সাহেব ওর পেছনে পেছনে ছুটবে। আমি যদি উঠতে পারতাম তাহলে তখনই বেটাকে গেড়ে কবর দিয়ে দিতাম। কিন্তু অনেকক্ষণ কেটে যায়, না গৌড়া চিৎকার করে, না বাংলো থেকে বেরিয়ে পালায়। সেই সাজানো গোছানো কামরাতে সাহেবের সঙ্গে বসে গৌড়া ভাবছে, সাহেবটার মনে কি একটুও দয়া মায়া নেই? মগরুর কাতর ক্রন্দন শুনে শুনে ওর বুকটা ফেটে যাচ্ছে। এর কি ভাই, বন্ধু, মা, বোন কেউ নেই? এর মা যদি এখানে থাকতেন তাহলে একে কিছুতেই এতটা অত্যাচার করতে দিতেন না। আমার মা ছেলে ছোকরাগুলোর উপর কত রাগ করতেন যখন দেখতেন ওরা কোনো গাছে ঢিল ছুঁড়ছে। গাছেরও প্রাণ আছে। এর মা কি একে একটা মানুষের প্রাণ নিতে দেখেও নিষেধ করতেন না? সাহেব মদ গিলে চলেছে, আর গৌড়া মাংস কাটবার ছুরিটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করছে। হঠাৎ একখানি ছবির উপর গৌড়া চোখ পড়ে। ছবিতে এক মা বসে আছেন। গৌড়া জিজ্ঞেস করে, সাহেব, এ কার ছবি? সাহেব মদের গেলাস টেবিলে রেখে বলে, ও, উনি আমাদের ঈশ্বরের মা মেরি। খুব সুন্দর ছবি। সাহেব, তোমার মা বেঁচে আছেন না? উনি মারা গেছেন। আমি এখানে আসবার পর উনি অসুখে পড়লেন, আমি ওকে দেখতেও পারিনি। সাহেবের মুখমণ্ডলে করুণার আভাস ফুটে ওঠে। গৌড়া বলে, তাহলে তো উনি খুব দুঃখ পেয়ে থাকবেন। তুমি তোমার মাকেও ভালোবাসোনি। উনি কেঁদে কেঁদে মরে গেলেন, আর তুমি দেখতেও গেলে না। এজন্যই তোমার মনটাও এত পাষাণ। না না, মাকে আমি খুব ভালোবাসতাম। এমন নারী দুনিয়াতে হয় না। আমার বাবা আমাকে খুব ছোট রেখে মারা গিয়েছিলেন। আমার মা কয়লার খনিতে মজুরি করে করে আমাকে বড় করেছেন। তবে তো উনি দেবী ছিলেন। এতটা দুঃখ কষ্ট সয়েও অন্যের উপর তোমার দয়া হয় না? সেই দয়াবতী দেবী তোমার এতখানি নিষ্ঠুরতা দেখেও কি দুঃখ পাবে না? তোমার মায়ের কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে ওর কয়েকখানা ফটো আছে। ওই দেখো, ওটা ওরই ছবি, ওই দেয়ালে। গৌড়া কাছে গিয়ে ছবি দেখে করুণ স্বরে বলে, সত্যি সত্যি দেবী ছিলেন। মনে হচ্ছে যেন দয়ার দেবী। উনি কি কখনো তোমাকে মারতেন, না মারতেন না? আমি তো জানি উনি কখনো কারোর উপর রাগ করতেন না। একেবারে দয়ার প্রতিমা। মা আমাকে কখনো মারতেন না। উনি খুব গরিব ছিলেন, তবুও নিজের রোজগার থেকে কিছু না কিছু দান খয়রাত অবশ্যই করতেন। কোনো বাপ মরা ছেলেকে দেখলে ওর দু চোখে জল আসত। উনি খুবই দয়াবতী ছিলেন। গৌড়া ভৎসনা সুরে বলে, আর ওই দেবীর ছেলে হয়ে তুমি এত নির্দয়? যদি উনি বেঁচে থাকতেন তাহলে তোমাকে এভাবে জল্লাদের মতো কাউকে মারতে দিতেন? উনি হয়তো স্বর্গে বসে কাঁদছেন। স্বর্গ নরক তোমাদেরও তো আছে। এমন দেবীর ছেলে হয়ে তুমি কি হয়ে গেলে? এসব কথা বলতে গৌড়ার আদৌ ভয় করছে না। মনে মনে সে একটা দৃঢ় সংকল্প করে ফেলেছে, আর তাই এখন তার মনে আর কোনো রকমের ভয় নেই। প্রাণ বিসর্জনের সংকল্প করে ফেলার পর ভয়ের ছায়াও আর থাকে না। আর এই হৃদয়হীন ইংরেজটি এসব তিরস্কার শুনে রেগে আগুন হয়ে ওঠার বদলে আরও নরম হয়ে পড়ছে। মানব প্রকৃতি সম্বন্ধে গৌড়া যতই অনভিজ্ঞা হোক না কেন, একথা সে জানে যে আপন জননীর প্রতি প্রতিটি হৃদয়ে, তা সে সাধুরই হোক কি কসাইয়েরই হোক, শ্রদ্ধার ভালোবাসার একটি কোণ সুরক্ষিত থাকে। এমনও কি কোনো অভাগা মানুষ আছে মাতৃস্নেহের কথা মনে পড়লে কিছুক্ষণের জন্য হলেও কাঁদে না?
তার হৃদয়ে কোমল ভাব জাগিয়ে তোলে না? সাহেবের চোখ দুটো ছলছল করে ওঠে। মাথা হেঁট করে এসে বসে থাকে। গৌড়া একইভাবে বলে চলে, তুমি ওর সমস্ত তপস্যা ধুলোয় মিশিয়ে দিয়েছ। যে দেবী প্রাণ দিয়ে তোমাকে বড় করে তুলেছেন, মরে যাবার পরে তুমি তাকে এতটা কষ্ট দিচ্ছ? এজন্যই কি মা তার ছেলেকে বুকের রক্ত নিংড়ে মানুষ করেন? যদি উনি কথা বলতে পারতেন, তাহলে কি চুপ করে বসে থাকতেন? তোমার হাত ধরতে পারলে কি ধরতেন না? আমার তো মনে হয় উনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এসব দেখে বিষ খেয়ে প্রাণ দিতেন। সাহেব আর সহ্য করতে পারে না। নেশার মাঝে ক্রোধের মতো আত্মগ্লানির আবেগও সহজেই এসে পড়ে। দুহাতে মুখ ঢেকে সাহেব কাঁদতে শুরু করে। এত কাঁদে যে ওর হেঁচকে উঠতে শুরু করে। মায়ের ছবির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে, যেন মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করছে। তারপর আর্দ্র কণ্ঠে বলে, আমার মা এখন কি করে শান্তি পাবেন? হায় হায়, আমার পাপে উনি স্বর্গেও সুখ পাচ্ছেন না। আমি কত অভাগা। গৌড়া বলে, এখুনি একটু বাদেই তোমার মতটা পাল্টে যাবে, আর তুমি আবার অন্যদের উপর একই অত্যাচার করতে থাকবে। না না, আর আমি মাকে কখনো দুঃখ দেব না। আমি এক্ষুনি মগরুকে হাসপাতালে পাঠাচ্ছি। রাতেই মগরুকে হাসপাতালে নিয়ে আসা হলো। এজেন্ট নিজে ওকে ভর্তি করতে এসেছে। গৌড়াও তার সঙ্গে ছিল। মগরু জ্বর এসে গেছে, বেহুঁশ হয়ে পড়ে আছে সে। 3 দিন মগরু চোখ খোলে না। গৌড়া 3 দিনই ওর পাশটিতে বসে থাকে। এক মুহূর্তের জন্যও সে এখান থেকে নড়ে না। এজেন্টও কয়েকবার খবরাখবর নিতে আসে, আর প্রতিবারই গৌড়ার কাছে ক্ষমা চায়। চতুর্থ দিন মগরু চোখ মেলতেই দেখতে পায় গৌড়া সামনে বসে আছে। ওকে চোখ খুলতে দেখে গৌড়া কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? মগরু জিজ্ঞেস করে, তুমি এখানে কখন এলে? আমি তো তোমার সঙ্গে এখানে এসেছি, সেই থেকেই এখানে আছি। সাহেবের বাংলোতে কি জায়গা নেই? বাংলোয় থাকার ইচ্ছে যদি থাকতো, তাহলে কি 7 সমুদ্র পেরিয়ে তোমার কাছে আসতাম? এখানে এসে এ কেমন সুখ দিলে আমায়। এই যদি তোমার করবার ছিল, তাহলে আমাকে মরতে যেতে দিলে না কেন? গৌড়া রেগে বলে, এ ধরনের কথা তুমি আমার কাছে বলো না। এইসব কথা আমার গায়ে আগুন ধরে যায়। মগরু মুখ ফিরিয়ে নেয়, যেন গৌড়ার কথায় ওর বিশ্বাস হয় না। সারাটা দিন গৌড়া না খেয়ে দিয়ে মগরুর পাশে দাঁড়িয়ে থাকে। গৌড়া কতবার ওকে ডাকে, কিন্তু মগরু চুপটি মেরে পড়ে থাকে। এই সন্দেহ মিশ্রিত অবহেলা কোমল হৃদয়া গৌড়ার পক্ষে অসহ্য। যে পুরুষকে সে দেবতুল্য ভক্তি করে, তার প্রেমে বঞ্চিত হয়ে কি করে সে বেঁচে থাকবে? এই প্রেমই যে তার জীবনের অবলম্বন। তাকে হারিয়ে সে এখন তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। রাত অর্ধেকের বেশি কেটে গেছে। মগরু অঘরে ঘুমিয়ে আছে, বোধহয় কোনো স্বপ্ন দেখছে। গৌড়া ওর পায়ে মাথা ঠেকায়, তারপর হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। মগরু ওকে পরিত্যাগ করেছে, সেও আজ মগরুকে পরিত্যাগ করতে চলেছে। হাসপাতালের পূব দিকে ফারলং খানেক দূরে একটা ছোট্ট নদী বয়ে চলেছে। গৌড়া ওর পাড়ে গিয়ে দাঁড়ায়। এই কদিন আগেও সে তার গায়ে সুখে দিন কাটাচ্ছিল। ও কি জানতো যে যে বস্তু এত কষ্টে পাওয়া যায়, তা এত সহজে হারিয়েও যায়? মায়ের কথা, বাড়ির কথা, সইদের কথা, তার ছাগলের বাচ্চাগুলোর কথা মনে পড়ে। সেসব ছেড়ে কি জন্য সে এখানে এসেছিল? স্বামীর সেই কথাগুলো, সাহেবের বাংলোতে কি জায়গা নেই? ওর মর্মস্থলে বানের মতো গিয়ে বিঁধে থাকে। এসব তো আমারই জন্য হয়েছে। আমি না থাকলে ও আবার ভালোভাবে থাকবে। হঠাৎ ব্রাহ্মণীর কথা ওর মনে পড়ে। ওই দুঃখিনীর দিন এখানে কি করে কাটবে? ভাবে, গিয়ে সাহেবকে বলি যে ওকে হয় ওর বাড়িতে পাঠিয়ে দিন, কিংবা কোনো পাঠশালাতে কোনো কাজ পাইয়ে দিন। সে ফিরতে যাচ্ছে, এমন সময় কে ডেকে ওঠে, গৌড়া, গৌড়া!
এ মগরুর করুণ কম্পিত ডাক। গৌরা চুপচাপ দাঁড়িয়ে পড়ে। মগরু আবার ডাকে, গৌরা, তুমি কোথায়? আমি ঈশ্বরের নামে বলছি। গৌরা আর কিছু শোনে না, ঝপাং করে নদীতে ঝাঁপ দেয়। নিজের জীবনটাকে শেষ না করলে সে স্বামীর দুঃখের অবসান করতে পারবে না। ঝপাত করে জলে পড়ার শব্দ শোনা মাত্রই মগরু নদীতে ঝাঁপিয়ে পড়ে। ভালো সাঁতারু সে, কিন্তু কয়েকবার ডুব দিয়েও গৌরাকে কোথাও সে খুঁজে পায় না। প্রাতঃকালে দুটি দেহই পাশাপাশি নদীতে ভাসতে থাকে। জীবনের যাত্রাপথে এই চিরমিলন ওরা কখনো পায়নি। স্বর্গলোকের যাত্রাপথে দুজনেই আজ একসঙ্গে চলেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।